গাজীপুরের টিউলিপ টেরিটরি সহ 4টি বিলাসবহুল বাড়ির খোঁজ, শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়নে বাধা এলেই প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি, হুঁশিয়ারি তারেক রহমানের। রাজনৈতিক দল গঠনে 3 উপদেষ্টার পদত্যাগের খবর নাকচ, এমন সিদ্ধান্ত হলে জানাবেন বললেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু কাল, অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা, তুরাগ তীরে মুসল্লিদের ঢল। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। গাজীপুরের শেখ রেহানা পরিবারের টিউলিপ টেরিটরি সহ 4 বিলাসবহুল বাংলো বাড়ির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযুক্তদের মধ্যে আছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তার স্বামী শফিক সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, দেবর তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক। তবে 5 আগস্টের গণ আন্দোলনে জনরোষে জৌলুস হারিয়ে এগুলো এখন ভাঙচুর আর আগুনের চিহ্ন বয়ে বেড়াচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় টিউলিপস টেরিটরি বাড়িটি শফিক আহমেদ সিদ্দিকের বলেই পরিচিত, যিনি শেখ রেহানার স্বামী এবং টিউলিপ সিদ্দিক, আজমিরি সিদ্দিক এবং ববি সিদ্দিকির বাবা। এই বাগান বাড়িতে বিশালাকার পুকুর, শানবাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্স সহ রয়েছে একাধিক বাংলো। শীত মৌসুমে শেখ রেহানার পরিবার আসা যাওয়া করতেন এখানে। ছিল আইনশৃঙ্খলা বাহিনীর আনাগোনা, যা এখন পরিত্যক্ত। আমরা 4 জন আছি, 4 জনের একজন দারোয়ান, আমরা 3 জন এখানে কাজ করি, বাগানে কাজ করি। বাগানে আমাদের বেতন প্রতি মাসে মাসে ওনারা ক্লিয়ার করে দিয়ে দেয় এবং আমরা ওনার প্রতি সপ্তাহে সপ্তাহে ওনাদের সবজি টবজি যা হয় এটি পাঠাই দিই। কন্টিনিউভাবে সাহেব আসতেছিল, তো রাস্তা খারাপের কারণে সাহেব আর আসে না। ভাঙচুর করার কারণে বসার জায়গা না, এখন আসে না। ওনার ছেলে মেয়ে ববি ভাই আসতো, টিউলিপ পাপা আসতো বছরে একবার। গত 5 আগস্টের পর বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে টিউলিপ টেরিটরিতে ভাঙচুর চালায়। স্থানীয়রা জানান, প্রথমে বিরোধপূর্ণ 3 বিঘা জমি দিয়ে বাগানবাড়ি শুরু হলেও ধীরে ধীরে বেড়ে এর আয়তন এখন 30 বিঘার ওপরে। এই জমিনটা এক গ্যাঞ্জামের জমিন, হ্যাঁ নৌকায় ক্ষমতা আছে মতন, পরে হ্যাঁ বাগনিয়ার মামলা আছে, পরে সাপিয়ায় হ্যাঁ জমিনটা সেক্টর জামাটায় বিক্রি করছে। বিদ্যুৎ বিল পরিশোধের কপিতে ডক্টর শফিক সিদ্দিকের নাম। এছাড়া শেখ রেহানা ও তার পরিবারের নামে মৌচাকে বাগানবাড়ি, ফাউকাল এলাকায় বাংলো এবং বাঙালগাছ এলাকায় তার দেবর রফিক সিদ্দিকিরও বাগানবাড়ি। গাজীপুরে রেহানা পরিবারের বিপুল সম্পদের উৎসের সন্ধানে নেমেছে দুদক। এ বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, এসব সম্পদের বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজস্ব বিভাগ কাজ করছে। লিখিত রিপোর্ট পাই, তারপরে আমাদের যারা কাজ করছে এটা নিয়ে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি বা আপনার হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, তো রেভিনিউ সেকশন থেকে এই বিষয়ে রিপোর্ট আসুক, তখন এটা আপনাদেরকে আমরা বলতে পারবো। জয়দেবপুর থেকে 15 কিলোমিটার দূরে টিউলিপস টেরিটরি। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ গড়েছে শেখ হাসিনা পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুদকের আবেদনে এসআলম গ্রুপের সাইফুল আলম ও তার পরিবারের 368 কোটি টাকা মূল্যের জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে আদেশ দেন। দুদকের আইনজীবী জানান, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানকালে অনেক সম্পদের তথ্য পাওয়া যায়। এসব সম্পদ ক্রোক না করা হলে অন্যত্র স্থানান্তরের আশঙ্কা রয়েছে। ক্রোক করা মোট জমির পরিমাণ 58.1646 একর। এসব জমির দাম 368 কোটি 25,63,000 টাকা। এদিকে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে 918 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসআলম গ্রুপের চেয়ারম্যানের ছেলেসহ 51 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত মামলাটি দায়ের করেন। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত প্রসিকিউশনে বলেছেন, আসামিদের গ্রেপ্তারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল।
এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ দিতে প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে আদালত বলেছেন, ট্রাইব্যুনাল তামাশা করতে বসেনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিএনপি জনগণকে যে ওয়াদা দিয়েছে তা বাস্তবায়নে কেউ বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে, এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে যে কোনো মূল্যে নিশ্চিত করতেই হবে, অন্যথায় জনগণের সমস্যার কখনোই সমাধান হবে না। বৃহস্পতিবার 4 জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এ 4 জেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে এ কর্মশালা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচি শেষ পর্যায়ে এসে জেলা পর্যায়ে নেতাদের বিভিন্ন জবাব দেন তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করেন, পতিত আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। যে কোনো মূল্যে নির্দিষ্ট সময়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময় পরে যত ঝড়, তুফান, বন্যা, বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। এটি হতে হবে, এই ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে, তাই জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবে দল। জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। একমাত্র বিএনপির পক্ষেই দেশের জন্য কল্যাণকর কিছু করা সম্ভব বলেও মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দল গঠনে পদত্যাগ করেছেন 3 উপদেষ্টা, এমন খবর নাকচ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার গণমাধ্যমকে তিনি জানান, এমন কোনো সিদ্ধান্ত হলে নিজেই জানাবেন সবাইকে। এ সময়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গণহত্যায় জড়িত নয়, তারা সাধারণ ক্ষমা পেতে পারেন বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। নতুন রাজনৈতিক দল গঠনের জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন 3 জন, এমন তথ্য প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক। প্রতিবেদনে বলা হয়, নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে থাকতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। 15 ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর সত্যতা নাকচ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জানান, এ ধরনের সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল হওয়া উচিত গণমাধ্যমের। এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। এ সময় উঠে আসে জুলাই ঘোষণাপত্রের বিষয়টিও। জানান, বিএনপির কারণে দেরি হচ্ছে ঘোষণাপত্র তৈরিতে। বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটা সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তাদের উত্তরটা কি আসে। ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে, গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয় উল্লেখ করেন নাহিদ ইসলাম। নামে আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না, যারা করাপশনের সাথে জড়িত ছিল না, এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে, নেতাকর্মী আছে, তারা সাধারণ ক্ষমা পেতে পারে। এর আগে জুলাই আগস্টে হতাহত সাংবাদিক পরিবার এবং অসচ্ছল সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেন তথ্য উপদেষ্টা। 5 শহীদ পরিবার, সাংবাদিক শহীদ পরিবারকে আমরা একসাথে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হচ্ছে ফেব্রুয়ারির 3য় সপ্তাহের মধ্যে। মধ্যপন্থী একটি রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এদিকে 3 উপদেষ্টাকে দলে যোগ দিতে হলে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছে কমিটি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার হাসিনা সরকারের।
এরপরই আলোচনায় আসে ছাত্র জনতার রাজনৈতিক দল গঠনের। এরই অংশ হিসেবে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি, যার নেতৃত্বে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের একটি অংশ। সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় দল গঠনের জন্য কাজ করছে এই কমিটি। এরই মধ্যে ২৫০-র বেশি থানায় কমিটি দেয়া হয়েছে। বর্তমানে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থানা কমিটিগুলো হচ্ছে, আমাদের নাগরিক কমিটির ঢাকাতে ওয়ার্ড কমিটিগুলো হওয়া শুরু হয়েছে। এর মধ্যে আমরা যে নির্দিষ্ট ডেট তার মধ্যে আমরা মোটামুটি সকল থানা এবং জেলায় আমরা আমাদের কমিটি করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আগামী মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দল ঘোষণা দেয়া হবে। প্রথমে আহ্বায়ক কমিটি থাকবে, এরপর কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে। তবে এখনো নাম ঠিক করা হয়নি বলে জানিয়েছে কমিটি। রাজনৈতিক দল নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছিলাম এবং এখন এটা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করছি, কারণ যেহেতু সামনে রোজা আছে, মার্চের রোজা শুরু হয়ে যাবে, তো এর আগেই আশা করছি আমরা রাজনৈতিক দলটা চলে আসবে। তো তার কতগুলো অন্যান্য যে কতগুলো বিষয় থাকে সেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। দলে সব বয়সীদের অংশগ্রহণ থাকবে, তবে ছাত্রদের ৩ উপদেষ্টা দলে যোগ দিতে চাইলে তাদের সরকার থেকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছে নাগরিক কমিটি। সকলেরই তো একটা রাজনৈতিক ইচ্ছা থাকতে পারে, রাজনৈতিক দলের ইচ্ছা থাকতে পারে, অংশগ্রহণের ইচ্ছা থাকতে পারে। যাদের এই ইচ্ছাটা থাকবে তারা অবশ্যই ওই গভর্নমেন্ট থেকে বেরিয়ে, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার সেখান থেকে বেরিয়ে পদত্যাগ করে তারপরে রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন। দল ঘোষণার পর নির্বাচন কমিশনে নিবন্ধের জন্য আবেদন করা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডামি নির্বাচনের মাধ্যমে মানুষের সব অধিকারই কেড়ে নেয় আওয়ামী লীগ, এ মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমানের অভিযোগ, অতীতে যারা ক্ষমতায় ছিল সব দিক থেকে অধিকার লুটেছে তারা, ভবিষ্যতে তাদের আর ক্ষমতায় না আনার আহ্বান জানান জামায়াত আমির। জানান জামায়াত একটি মানবিক বৈষম্যহীন বাংলাদেশ করতে চায়, ফিরিয়ে আনতে চায় মানুষের অধিকার। দুর্নীতিবাজরা যেন ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মানুষের ভোটের অধিকার, পেশা পাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার, সমস্ত অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার সব তছনছ করে দেওয়া হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের প্রস্তাব রাজনৈতিক দলগুলো মেনে না নিলে তা কোনো কাজে আসবে না বলেছেন বিশ্লেষকেরা। বিকেলে রাজধানী রমনায় একটি বেসরকারি সংস্থা আয়োজিত সংলাপে উঠে আসে এই মন্তব্য। প্রয়োজনীয় সংস্কারগুলো সরকারকে দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার পক্ষেও মত দেন অনেক বক্তা। এ সময় সরকারের 6 মাসের কিছু কার্যক্রম নিয়ে সমালোচনা করেন অনেকেই। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, এই শিরোনামে সিরিজ আলোচনার ধারাবাহিকতায় সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর মতবিনিময়ের আয়োজন করল বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে আলোচনার পাশাপাশি বেশ কিছু বিষয়ে সমালোচনাও করেন বক্তারা। তবে বেশিরভাগ বক্তাই একমত, সংস্কারের সুফল পেতে হলে যোগ্য নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। কোনগুলো আসলে আমরা নির্বাচনের আগেই সম্পন্ন করতে পারি, কোনগুলো আমরা নির্বাচনের পরে করতে পারি। মৌলিক কাঠামোগত সংস্কার জনপ্রতিনিধি লাগবে। 5 বছরের জন্য একটা পার্লামেন্ট এমন ভাবে করতে পারি কিনা যেই পার্লামেন্টে আমরা একটা সমঝোতামূলক একটা জায়গায় যাব, যে প্রত্যেক স্টেক হোল্ডারদেরকে আমরা পার্লামেন্টে রাখবো। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের এখতিয়ার ও আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলেন রাজনৈতিক দলের নেতারা। তবে বিশ্লেষকেরা বলছেন, সরকারকে এজন্য দলগুলোর সহযোগিতা প্রয়োজন। এই অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে নিয়ে পথ চলার যে বাধ্যবাধকতা, এই প্রশ্ন থেকে যারা যারা সরে যাবেন তাদেরকে মনে হবে তারা জনগণকে খাটো করে দেখছেন। সংস্কারের যদি ট্রু আর্জ মানুষের মধ্যে ঢোকে, তাহলে সেটা বিএনপিও ইগনোর করতে পারবে না, এবং বিএনপি মতো একটা দল যদি নাও চায় সে এটা করবে, কিন্তু তারপরও তাকে আসলে যদি ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকতে হয়, ক্ষমতায় যেতে হয়, তাকে এগুলো করতে হবে। এ সময় বিভিন্ন সমালোচনার জবাব দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেন, শুধু শেখ হাসিনার পতন নয়, ফ্যাসিবাদী কার্যক্রম বন্ধের জন্য সংস্কারের দাবি ও দায়ীদের বিচারের জন্য রাস্তায় নেমেছিল জনগণ। শেখ হাসিনা যেই পদ্ধতি প্রক্রিয়া যা কিছু রিপ্রেজেন্ট করেছিল তারই অবসান চেয়েছিল। তার জন্য আমি মনে করি একটা প্রবল আকাঙ্ক্ষা ছিল যে কতগুলো গভীর সংস্কার।
এদিকে সংস্কার কার্যক্রমের পাশাপাশি মূল্যস্ফীতি কমিয়ে জনগণকে স্বস্তিতে রাখার পরামর্শ দেন সিপিডি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার কমিশনের সুপারিশের মধ্যেই সরকারের কাছে সংশোধনী প্রস্তাব পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বিদ্যমান সীমানা নির্ধারণ আইনের জটিলতা দূর করতেই পাঠানো হচ্ছে এই প্রস্তাব। বৃহস্পতিবার কমিশন সভা শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে ইসির মতামত দ্রুতই জানানো হবে বলে জানান তিনি। সংস্কার কমিশনের অন্তত 4টি সুপারিশ নিয়ে জোরালো আপত্তি তুলেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার আগে নির্বাচনী আইন নিয়ে পর্যালোচনা করেছে ইসি। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে সিইসির সভাপতিত্বে কমিশনের সভা হয়। ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ আইন, পর্যবেক্ষণ নীতিমালা সহ 11টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে সীমানা নির্ধারণের জন্য আলাদা একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠন করার সুপারিশ করে সংস্কার কমিশন। এদিকে সীমানা নির্ধারণ আইন সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। বর্তমান প্রভিশনটা হচ্ছে মূলত জনসংখ্যা ভিত্তিক, কিন্তু আমরা বলতে চাচ্ছি জনসংখ্যা ভিত্তিক করলে বাংলাদেশের বাস্তবতা ধারণ করা যাচ্ছে না, কারণ বাংলাদেশের মানুষ শহরমুখী। তাহলে তো কনস্টিটিউয়েন্সিগুলো এখন আমাদের যত আপনার আবেদন এসছে পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে। যেটা করতে হবে, আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই 3টি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন 16টি বিষয়ে 150টির মতো সুপারিশের সারসংক্ষেপ প্রকাশ করেছে। নির্বাচন কমিশন তাদের মতামত সরকারের কাছে দ্রুতই পাঠাবে। সংস্কার কমিশনকে তো চিঠি দেওয়ার কিছু নাই, তাদের সাথে তো আমাদের একবার সিটিং হয়েছিল, পরবর্তীতে আর হয় নাই। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো। সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে ইসির আইন সংশোধনের প্রস্তাব কোনো ধরনের জটিলতা তৈরি করবে না বলে মনে করেন এই কমিশনার। আমাদের এখান থেকেও যদি কোনো ইনপুট দেওয়ার থাকে সেটা দিলে পারে, ইট উইল বি ফার্দার রিইনফোর্সড। এটার সাথে কোনো কন্ট্রাডিকশনের কোনো সুযোগই নাই। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের কোথাও 1446 হিজরি সনে শাবান মাসের চাঁদ দেখা যায়নি। 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভায় বলা হয়, 1446 হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চাঁদ না দেখা যাওয়ায় 31 জানুয়ারি পবিত্র রজব মাস 30 দিন পূর্ণ হবে। 1 ফেব্রুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। সেই হিসেবে 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত টঙ্গী তুরাগ তীর। সন্ধ্যায় আম্বয়ানের মধ্য দিয়ে শুরু মাওলানা জুবায়ের পন্থীদের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। এদিকে ইজতেমা প্রাঙ্গণের নিরাপত্তায় বসানো হয়েছে 300-র বেশি সিসিটিভি ক্যামেরা। থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্য। মুসল্লিদের সুবিধায় চলবে 14টি বিশেষ ট্রেন। আখিরি মোনাজাত রোববার। টঙ্গী তুরাগ তীরে ইজতেমা ময়দানের 160 একর জমিতে সুবিশাল প্যান্ডেল। এরই মধ্যে নির্দিষ্ট খিত্তায় জড়ো হয়েছেন মুসল্লিরা, মশগুল জিকির আর ইবাদত বন্দিগিতে। সারা দেশ থেকে এখনো আসছেন মুসল্লিরা। তুরাগ তীরে থাকবেন রোববার আখিরি মোনাজাত পর্যন্ত। অনেক বড় আগামীরে মুবারক মেহনত, এই মেহনতের কেউ কাউকে বদনাম করবে না। পূর্বে যেরকম আমরা তাবলীগ করছি, এইভাবেই আমরা সবাই মিলিয়া এক হইয়া, কোনো ভেদাভেদ নেই, সবাই এক হইয়া যেন আমরা কাজ করতে পারি। একমাত্র আল্লাহর কাছে আমাদের চাওয়া পাই, আল্লাহ হেদায়েত দেখ, দিন আল্লাহর এই দুনিয়াতে বুলন্দ হোক, এটাই আমাদের চাওয়া পাই। ইজতেমা ময়দানের সার্বিক ব্যবস্থাপনায় খুশি বিদেশ থেকে আসা মুসল্লিরা। সুন্দর কানা মাজা ইনশাআল্লাহ কুল্লি ইনশাআল্লাহ সুন্দর। বাংলাদেশ আখলাক সুন্দর, মুসলমান বাই বাই। Very nature good, adab akhlaq good, very good. Bangladesh people dini, yes. Hafiz, alim, mufti, kasir, alhamdulillah.
ইজতেমার প্রথম পর্বে ৪১ জেলা ও দ্বিতীয় পর্বে অংশ নেবেন ২২ জেলার মুসল্লি। এছাড়াও এবার শতাধিক দেশ থেকে বিদেশি মেহমান আসবে বলে আশা আয়োজকদের। মাগরিবের ওয়াক্তের সাথে সাথে শুক্রবার দিন শুরু হবে এবং আমাদের আমলও শুরু হবে আজ বাদ মাগরিব ভারতের হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গী ৫৮তম বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। এদিকে ইজতেমা প্রাঙ্গণে নিরাপত্তায় বসানো হয়েছে প্রায় ৩৩৫টি সিসিটিভি ক্যামেরা। থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০,০০০ সদস্য। আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্নে তুরাগ তীরে ১৬টি অস্থায়ী সেতু তৈরি করেছেন সেনা সদস্যরা। বিশুদ্ধ পানি সরবরাহে সিটি কর্পোরেশন বসিয়েছে ১৬টি নলকূপ। মুসলমানদের মহাসম্মেলন ৫৮তম বিশ্ব ইজতেমা। এরই মধ্যে লাখ লাখ মুসল্লি জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। প্রত্যেকের উদ্দেশ্য একটাই, এখানে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে দ্বীনের শিক্ষা নিয়ে প্রয়োগ করবেন বাস্তব জীবনে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। জামালপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দিকপাইতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সাথে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালকসহ ৪ জন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানে মারা যান আরও একজন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাক ও সিএনজির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা। ঘটনার পরই পালিয়েছে ট্রাকটি। জাপান বাংলাদেশের সাথে শুধু ব্যবসা চালিয়েই যাবে না, আরও সম্প্রসারণ করবে। সে দেশের সরকার এই সম্পর্ককে আরও জোরালো করতে আগ্রহী। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত সাইদা শিনিচি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পশ্চিম ও পূর্বাঞ্চলের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের জন্য ব্যবসার সঠিক সময় এখনই। মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের কাগজপত্র যাচাই বাছাইয়ে প্রাথমিকভাবে বাদ পড়েছেন ১২১ জন। তাদের মধ্যে ৪৯ জন সাক্ষাৎকারেও উপস্থিত হননি। আর বাকিরা মুক্তিযোদ্ধার সন্তান নন, নাতি নাতনি। তবে অনুপস্থিত শিক্ষার্থীদের আবারও সুযোগ দিতে চায় অধিদপ্তর। সাক্ষাৎকারের জন্য আগামী রোববার ডাকা হয়েছে তাদের। এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষা হয় ১৭ জানুয়ারি। দুদিন পর দেয়া হয় ফল। সর্বোচ্চ নম্বর ছিল ৯০ এবং সর্বনিম্ন ৭৩। সরকারি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধা কোটায় বরাদ্দ ২৫৯ আসন। পাশ করেছেন ১৯৩ জন। অনেকে ৪০ নম্বর পেয়েও ভর্তির সুযোগ পেয়েছেন। এর বিরুদ্ধে আন্দোলনে যান অনেক শিক্ষার্থী। মুক্তিযোদ্ধা কোটায় পাশ করা ১৯৩ জনের কাগজপত্র যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য বিভাগ। সোম, মঙ্গল ও বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ডাকা হয় তাদের। সাক্ষাৎকারে হাজিরই হননি ৪৯ জন। কাগজপত্র ঠিক পাওয়া গেছে মাত্র ৭২ জনের। বড় সংখ্যক মানুষ কিন্তু আসেনি নাই, মানে সম্ভবত তাদের সেই সার্টিফিকেট সম্পর্কে নিজস্ব সন্দেহ আছে। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আসলে বেশ কিছু মুক্তিযুদ্ধ সার্টিফিকেটের বিষয়েও তাদের আসলে অবজারভেশন বলেছে। সো তিনটাকে যদি আমরা মিলাই, এক অংশ হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক সার্টিফিকেট যখন যাবে কনফার্মেশনে, সেখানে কিছু অংশ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিছু মানুষ আসছেন না এবং কিছু মানুষ সন্তান এই ক্রাইটেরিয়া পূরণ করছেন না, তাতে সংখ্যাটা অর্ধেকে নেমে আসবে। এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি নাতনির কোটা বাদ গেছে। শুধু সন্তানেরা ভর্তির সুযোগ পাচ্ছেন। বাদ পড়া ১২১ জনের বেশিরভাগই মুক্তিযোদ্ধার নাতি নাতনি। কোটা বিষয়টি থাকবে কিনা এবং সেটি কোন হারে, এখন পর্যন্ত বিদ্যমান আইন অনুযায়ী আসলে আমাদের এমবিবিএস পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু আজকে এবং আগামী কিছুদিনের মধ্যে আসলে এই বিষয়ে যদি কোনো অবস্থান, নীতিগত অবস্থান পরিবর্তন হয়, সেটা রিফ্লেক্টেড হতে হবে আসলে আইন আমাদের ভর্তির মানে সংখ্যার মধ্যে।
এবং পরবর্তী পরীক্ষাগুলোর মধ্যে আপনারা জানেন যে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসলে এই সংখ্যাটি এখনও এই হারে আছে। সাক্ষাৎকারী অনুপস্থিত ৪৯ জনকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রোববার আবারও ডাকা হয়েছে। সেদিন কেউ উপস্থিত না হলে চূড়ান্ত করা হবে তালিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটে নারী ফুটবলারদের ম্যাচ বাধাগ্রস্ত করার বিষয়টি সরকার খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, সেখানে কোনো রাজনীতি জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এক প্রশ্নের জবাবে জানান, নারী অভিনেত্রীদের প্রোগ্রাম করতে সরকার বাধা দিচ্ছে না, কারা এগুলো করছে তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। এছাড়া মাজার ও ওরসে হামলা এবং হুমকির তথ্য থাকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। আগামী দিনে মাজারে যাতে মাজারকে অপবিত্র করতে না পারে এ ব্যাপারে সরকার যন্ত্র সচেতন থাকবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক সেটা ব্যবস্থা নেব। আর এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।